প্রিয় দর্শক, শুভ দুপুর। ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের আয়োজনটি বিশেষ, কারণ আমাদের সাথে আজ আছেন বিশেষ একজন মানুষ। আমরা সকলেই জানি অভিনয় মানে শুধুমাত্র সংলাপ নয়, অভিনয় একটি জীবন চর্চা। আর সেই জীবন চর্চা করে অনেকে আমাদেরকে মুগ্ধ করেছেন, প্রজন্মের পর প্রজন্ম তারা কালজয়ী হয়ে থেকেছেন। ঠিক সেরকমই একজন মানুষ আজ আমাদের তারকা কথনের আয়োজনে অতিথি হয়ে এসেছেন, যিনি তার সারল্য, অভিনয় দক্ষতা এবং তার ব্যক্তিত্ব দিয়ে আমাদেরকে মুগ্ধ করে চলেছেন। আমাদের সাথে আছেন আমাদের সকলের ভালোবাসার, ভীষণ সম্মানের দিলারা জামান। শুভেচ্ছা, কেমন আছেন? খুব ভালো আছে, এই মুহূর্তে অনেক অনেক ভালো আছি, সবার মাঝে আছে, এটাই সবচেয়ে বড়। এবং প্রিয় দর্শক, আরও একটি চমৎকার ব্যাপার হচ্ছে, আজকে আমাদের এই প্রিয় অভিনেত্রীর জন্মদিন। তার এই জন্মদিনের দিনে আমরা তাকে পেয়েছি, এই জন্য আমরা ভীষণ আনন্দিত। শুভ জন্মদিন। ধন্যবাদ সবাইকে এবং চ্যানেলকে। সেই সাথে আরেকটি ভালো লাগার ব্যাপার হচ্ছে, আমাদের সাথে আজকে রয়েছেন দিলারা জামানের কন্যা তনিরা চৌধুরী। স্বাগত। মায়ের জন্মদিনে এই দুটি প্রজন্মের দুজন মানুষকে একসাথে পেয়ে খুবই আনন্দিত আমরা। আবারও স্বাগত জানাচ্ছি। এবার একটু জন্মদিনের গল্প শুনবো। গতকাল রাত 12টা থেকে কিভাবে শুরু হয়েছে জন্মদিনটি? এত বয়সে এখন জন্মদিনের কথা বলা মানে একটা লজ্জার ব্যাপারই মনে হয়। 80 পেরিয়েছে, সেটাও আমার এই প্রিয় প্রাঙ্গণ চ্যানেলাই ওরা উদযাপন করেছিল। তখন আমার 2 মেয়ের সাথে ছিল। আজকে বড়জন তানিরা জামান চৌধুরী, ও দূরে থাকে আর কি, কিন্তু ওরা পালা করে আসে। আর আমি যেহেতু ওদের কাছে থাকি না, নিয়ে গেছিল আমাকে রাখার জন্য, ওদের কাছে থাকে। কিন্তু আমার ওই যে শেকড় এখানে গাঁথা, সেই শেকড়ের টানে আবার দেশে আসা, আর যার জন্যে ওরা বাধ্য হয়ে আসে। যখন ছুটি হয় ওদের, এসে আমাকে দেখে যায় আর কি। তো ভালো লাগছে যে মেয়ে কাছে আছে। আর অভিনয়ের সবাই তো আমার আপনজন, সবাই আমার ছেলে মেয়ে, সবার ভালোবাসা নিয়ে এত দূর আসা এবং ভালো আর কি। এই দিনটাকে সবাই এত ঘটা করে আমাকে মনে করিয়ে দেয় যে সময় হয়েছে, আর বেশি সময় নেই চলে যাওয়ার। ভালো আছে। তবে আমরা কিন্তু আপনার জন্মদিনে আপনাকেই উদযাপন করি এবং আপনাকে যেন আরও বহু বছর আমরা আমাদের সাথে পাই, সেই প্রত্যাশা রাখি। আমরাও ভীষণ আনন্দিত আপনার জন্মদিন একসাথে উদযাপন করতে পেরে দর্শকদের সাথে নিয়ে। তানিরা চৌধুরীর কেমন লাগে এই যে মায়ের প্রত্যেকটা জন্মদিন এভাবে পুরো বাংলাদেশ মিলে জন্মদিনটা পালন হয়? আসলে এই দিনটা তো আমাদের জন্য একটু বিশেষ ধরনের একটা দিন, নিঃসন্দেহে। তো আমি কানাডায় থাকি। তো আমি চেষ্টা করি প্রতি বছর গরমের ছুটিতে এসে আম্মার সাথে কিছুটা সময় কাটাতে, এবং আমি এমনভাবে স্কেজুলটা করি যাতে জন্মদিনটা আমি পাই, এরকমভাবে আসি। তো এবার যেমন এসেছি ঈদের পরপরই, আমার এখনও জেট ল্যাগ কাটেনি। আমি এখনও দিনের বেলায় ঘুমাচ্ছি, রাতের বেলায় জেগে থাকছি প্যাঁচার মতো। তারপরেও দিনটাকে সামনে রেখে এসেছি যাতে আম্মার সাথে এই বিশেষ সময়টুকু কাটাতে পারি। সেই ব্যাপারটি চমৎকার, এবং সকলের সাথে সময় কাটালে নিশ্চয়ই আরও ভালো লাগবে। ছোটবেলার কোনো জন্মদিনের কথা কি মনে পড়ে দিলারা জামানের? আমাদের ছোটবেলায় এত ব্যাপার স্যাপার ছিল না। মিলাদ পড়াতেন আম্মা, তারপরে মিলাদে মিষ্টি আশেপাশে সবাইকে দিতেন, এইভাবেই আর কি জন্মদিন। আর বলতেন যে দুষ্টুমি কিছু করবে না, যাতে বকা খেতে হয় জন্মদিনে, এইভাবে। তো লক্ষ্মী মেয়ে হয়ে থাকতাম, আমি খুব দুষ্টু ছিলাম। তবে আসলে জন্মদিন পালন করার মতো আমি মানে তেমন কিছু দেখি না, এবং আমি এটার পক্ষেও নই। সবসময় আমি একজন মনীষীর কথা মনে পড়ে। আমি বাংলা বিভাগে পড়তাম। আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খুব জ্ঞানী মানুষ। তো একদিন ওই ক্লাসের মধ্যে, আমি তখন এমএ পড়ছি, তো সবাই হইচই করে ওই চকলেট একটা ছোট কেক এনে কাটাকাটি। তো উনি ওই আমাদের ক্লাসের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ ওরকম হইচই শুনে উনি এসে দরজা দাঁড়িয়ে, কি হচ্ছে এখানে, একটু না কথা বলতেন। তো আমরা সবাই ভয় চোটে দাঁড়িয়ে গেছি। আমি তো মাথা নিচু করে, কারণ আমি ভিকটিম এখানে, আমাকে নিয়ে হইচই হচ্ছে। তারপরে একজন বলল, স্যার আমাদের দিলারার জন্মদিন তো, তাই আমরা একটু আনন্দ করছিলাম। ও আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা, বসো বসো। আমি
একটা ছোট্ট কথা বলে তোমাদের এখান থেকে যেতে চাই। তোমাদের আনন্দে বাধা দিচ্ছি না নিশ্চয়ই, আমরা তো মানে পারলে মাটির সঙ্গে মিশে যাই। মনে হচ্ছিল যে ধরনী তুমি দ্বিধা হও। তো উনি একটি কথা বলেছিলেন আমাদের সকলের জন্য, এখনও আমি সেই কথাটি খুব অনুধাবন করি এবং মানে সমস্ত সত্তা দিয়ে সেটাকে আমি পালন করতে চাই। সেটা উনি বলছিলেন যে পৃথিবীতে 3 রকম মানুষ আছে। এটা আমি অনেক জায়গায় বলেছি, আজও বলছি। এক শ্রেণীর মানুষ আছে, তারা জানেই না কবে তাদের জন্ম হয়েছে, কোন দিন কোন বার, সেই এক শ্রেণীর মানুষ। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত, যারা জন্মদিনটাকে খুব নিজেরাই ঘটা করে পালন করে। জন্মদিন হয়তো 12 তারিখে, সেদিন হয়তো ওয়ার্কিং ডে, সেদিন তারা সেটা উদযাপন করে না। যেদিন ছুটির দিন সেদিন সবাইকে ডেকে তারপরে খাওয়া দাওয়া, কেক কাটা ইত্যাদি নিয়ে সবাইকে জানান দিতে চায় আজকে তার জন্মদিন, এবং উপহার সামগ্রী দেওয়া নেওয়া করে। আর আরেক শ্রেণীর মানুষ আছে, তারা তাদের জন্মদিন নিজেরা পালন করেন না, তাদের জন্মদিন পালন করে অন্য মানুষেরা, অন্য শ্রেণীর লোকেরা। বুঝতে পেরেছ আমি কাদের কথা বলছি? চেষ্টা করবে অমনি বিখ্যাত মানুষ হবার জন্য। ওনার এই জ্ঞানের কথাটা সত্যি, যে সেই রকম মানুষ যদি হতে পারি তাহলে সেই মানুষটির জন্মদিন পালন করবে অন্যরা, সেখানেই তো জন্মের সার্থকতা। আমি সেই কথাটা মনে রাখি এবং মনে করি যে আমি এমন কিছু হব, এতটুকু আমার কাজ দিয়ে মানুষের মনে এতটুকু জায়গা রেখে যাব যে মানুষ আমাকে মনে করবে। তা আমি নিজে কিন্তু ঘটা করে কোনোদিনই আমার জন্মদিন পালন, এবং আমরা কিন্তু ঠিকই পালন করছি, সেই ব্যাপারটি কিন্তু সত্যি হয়েছে একদম। তানিরা চৌধুরীর কাছে আবার একটু শুনি, এই যে ভীষণ সুন্দর একজন মানুষ, একজন মেধাবী অভিনয় শিল্পী, স্ক্রিনে কি কখনো মায়ের অভিনয় দেখা হয়? সব সময় নিয়মিত দেখা হয়? নিয়মিত আসলে সত্যি কথা বলতে না, কারণ এখন তো অনেক চ্যানেল, কোন চ্যানেলে কোন নাটক যাচ্ছে বা কোন মুভিটা যাচ্ছে এটা ট্র্যাক করা একটু মুশকিল। তবে যেটা হয় কি, আমার পরিচিত যারা বা বন্ধুবান্ধব যারা আছে, যখন হঠাৎ কোনো একটা নাটক খুব মানে হিট করে যায়, যেটা বলে আর কি আপনাদের ভাষায়, বা ভালো লাগে যেটা দর্শকদের, অনেকে আছে আমাকে নক করে বলে, আচ্ছা তুমি কি আন্টির এই নাটকটা দেখেছো, আন্টির ওই টেলিফিল্মটা দেখেছো? তা আমি যদি বলি যে না, বলে না না দেখে নিও, ইউটিউবে দেখে নিও বা অমুক চ্যানেলে হচ্ছে দেখে নিও। তো আগে যেটা হতো কি, ওই যে যখন যেটা লাইভে যেত, নাটকটা যেত, তখন দেখা হতো। কিন্তু এখন যেহেতু টাইমের ডিফারেন্সটা প্লাস কাজে থাকা হয় অনেক সময়, যান্ত্রিকতাটা বেড়ে গিয়েছে, জীবন যেটাকে বলে আর কি, তো নিয়মিত না হলেও অ্যাটলিস্ট মানে যেই নাটকগুলি খুব মানুষের দর্শকপ্রিয়তা পায় সেগুলি অবশ্যই দেখা হয়। মানুষ কি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি মায়ের মতো দেখতে? এটা অনেক মানে কি, মানে অনেক সময় দেখা যায় অনেকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা কোথায় দেখেছে আপনাকে? আমি বললাম যে আমি তো ঠিক বলতে পারছি না কোথায় দেখেছেন। বলে এত পরিচিত কেন লাগছে? আমি বললাম যে হয়তো কোথাও দেখেছেন। তো এমন অনেক সময় হয় যে আমার অনেক পরিচিত অনেকে যারা জানেন না আমি আমার মেয়ে, কোনো কারণে কারো কাছ থেকে শুনে একজন তো একবার ভীষণ রেগে গেল আমার উপরে। আচ্ছা তোমাকে আমি এতদিন ধরে চিনি, তুমি কোনোদিনও তো বলোনি তুমি ওনার মেয়ে। আমি বললাম যে এটা কি বলা খুব জরুরি? বলে এটা বলবে না তুমি? তো আমি বললাম যে না, এটাই তো একটা সারপ্রাইজ, এখন যেমন লাগছে। তো উনি খুব মাইন্ড করেছিলেন, পরে ওনাকে বোঝাতে আমি সক্ষম হয়েছিলাম যে না, এটা আসলে আমরা একটু মানে কি বলবো, কিন্তু আপনার কণ্ঠস্বর এবং কথা বলার ধরনেও কিন্তু মায়ের প্রভাব স্পষ্ট। ছোটবেলায় আগে অনেক আগের কথা বলি যে ওর টেলিফোনে, তখন তো মোবাইল ছিল না, এমনি টেলিফোনে ফোন আসলে ও হয়তো ফোন ধরেছে, তা আমার ভাবি কেমন আছে, তারপরে ও বলে কি না আমি ওনার মেয়ে। তখন আগে মানে আমার হাজব্যান্ডের পরিচিত যারা বা ফোন করলে বলতো কি মা না মেয়ে, এরকম করে নাকি প্রশ্ন করে, ওরা আমাকে সব পরে বলতো আর কি, আমরা হাসতাম এইসব শুনে। এটা শুধু আমিও না, আমি না, আমার ছোট বোন যে
আমাদের তিনজনের গলা একদম একই রকম, মানে বিশেষ করে টেলিফোনে। তো যখন আমরা তিনজন কথা বলি, কাছের মানুষরাও কনফিউজড হয়ে যায় যে মা বলছে না আমি বলছি না আমার ছোট বোন বলছে। চমৎকার ব্যাপার। এবং তানিরা চৌধুরী, আপনার কাছে যদি আবার একটু জানতে চাই, দিলারা জামানকে কিন্তু আমরা বেশিরভাগ অভিনয়ই মা হিসেবে দেখি। এই যে আপনার মা পুরো একটি দেশের জাতির মা হয়ে উঠছে, সেটা থেকে হিংসা লাগে নাকি ভালো লাগে? আমি হিংসা আমার কখনো লাগে না। আমার ছোট বোনটা থাকলেও খুব মজা করে উত্তর দিত। জেলাসি বলে তো একটা ব্যাপার আছে, এটা ওর মধ্যে মনে হয় একটু বেশি কাজ করে। আমি আবার একটু মনে করি যে না, আচ্ছা সবাই যখন মা হিসেবে যখন কোনো জায়গায় যায় সবাই মা 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 করে অস্থির হয়ে যায় আম্মাকে নিয়ে। আমার সেটা, আমি কিন্তু সেটা ভীষণ উপভোগ করি, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমার ছোট বোন সে মাঝে মাঝে মন খারাপ করে, আমাকে নিয়ে হয়তো গেছে ওখানে একটু ছবি তুলে আমাকে একটু আড়ালে নিয়ে যায়, ইয়ে করে, তখনও খুব বিরক্ত হয় যে হ্যাঁ এখানে এসো, তোমাকে আমরা কাছে পাই না, হয় না মনে হয় না, মানে কষ্ট পায় আর কি। তো আমি বললাম যে আসলে খ্যাতির বিড়ম্বনা, তোমরা কি করবে, তোমাদের মা এখন সবার ভালোবাসা। সত্যি কথা বলতে কি, সন্তান হিসেবে প্রতিটা সন্তানই তো চায় তার বাবা মা তাদের সাথে থাকুক। আমাদের তো বাবা নেই, তো সেই জন্য আমরা সবসময়, আমি কানাডায় থাকি, আমার ছোট বোন থাকে আমেরিকায়। তো আমরা চেয়েছিলাম আম্মা আমাদের সাথে থাকুক। আমাদের বাচ্চাগুলি খুব মিস করে আম্মাকে, এটা সত্যি কথা। ওরা বড় হচ্ছে, আম্মা যেমন মিস করছে, ওদের বেড়ে ওঠা তার দেখতে পাচ্ছেন না। আবার ওরা আম্মার যে স্নেহটা, মানে নানুর যে স্নেহটা, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। তো ওই কারণে চেয়েছিলাম যে আম্মা আমাদের সাথে থাকুক, আমরা তার মানে একটু টেক কেয়ার করি, সেই উদ্দেশ্যে আম্মাকে নিয়ে গেছিলাম। কিন্তু আম্মা ওখানে পছন্দ করেননি, কারণ টানের কথাটা যেটা বলছিলেন একদম শুরুতেই। না, আমার এখন কষ্ট হয় যে ওদেরকে আসলে আমি অনেক বঞ্চিত করেছি, যখন ওদের মানে অনেক দরকার ছিল আমার। এত তো সিস্টেমেটিক প্রথম দিকে নাটকের সব কিছু ছিল না। সকালে যখন আমি অভিনয়ের পাশাপাশি কাজ চাকরি করেছে, শিক্ষকতা করতাম। সকালে উঠে 7টায় আমাকে চলে যেতে হতো স্কুলের জন্যে। আবার হয়তো রাত্রে এমন হয়েছে যে সকালে যখন স্কুলে গেছি ওরা ঘুমিয়ে আছে, দুইজন উঠে পরে ইউনিভার্সিটিতে যাবে বা ও মেডিকেল কলেজে যাবে। তো চলে গেছি, ওখান থেকে আমাকে শুটিংয়ে যেতে হয়েছে। আমার গাড়ির পেছনে শুটিংয়ের কাপড় চোপড় সব নিয়ে চলে গেছি স্কুলে, সেখান থেকে চলে গেছি শুটিংয়ে। ফিরতে ফিরতে রাত 2টো 3টে 4টাও হয়ে গেছে, এরকম হয়েছে। আচ্ছা, দূরে কোথাও গেছি শুটিং করতে, সেখানে সারা দিন কাজ করতে পারিনি, এত মানুষের সমাগম, তারপরে রাত 10টা বেজেছে, হইচই কমেছে, লোকজন চলে গেছে, তারপরে আমাদের কাজ শুরু হয়েছে। এরকম করে তো দেখা গেছে যে এত রাত্রে এসছি ওদের সঙ্গে। আর তখন তো মোবাইল ছিল না, টেলিফোন, যে বাসায় হয়তো কাজ করতে গেছি দূরে, সেখানে টেলিফোনের সংযোগও নেই যে ওদের সাথে কথা বলবো। এমন হয়েছে 2 দিন 3 দিন ওদের সাথে আমার কথাই হয়নি। তো এইভাবে মানে ওরা আমাকে ঠিক মানে যখন কাছে পাওয়ার, সেটা আমার অনেক দিন মনে পড়ে যে খুব ঝমঝম বৃষ্টি হচ্ছে, আমি স্কুল থেকে এসেছি, খুব টায়ার্ড। ও হয়তো বলছে আম্মা একটু খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। আমি তখন এত টায়ার্ড, বলছি যে খিচুড়ি আচ্ছা পরে রান্নবো, এখন আমি স্কুল থেকে আসছি, আর ভাত টাত নষ্ট হবে না, এতগুলো ভাত রান্না করেছে। তো ও ছোট ছিল তো একটু মুখটা গালটা ফুলে বলতো, জানি তুমি রান্না করবে না, সেইটা বলো। তো এখন আমার অফুরন্ত সময় কিন্তু ওরা কাছে নেই, ওইসব কথাগুলো খুব মানে মনে হয় আর কি, যে ওদের যখন দরকার ছিল আমি নিজের দায়িত্বের জন্যে, অভিনয়ের এই জন্যে হয়তো ওদেরকে সেইভাবে আমি সময় দিতে পারিনি, যেটা ওদের জন্য খুব দরকার ছিল, এবং আমি ওদেরকে বঞ্চিত করেছি হয়তো সেটা থেকে। এই গল্পটা একটু মেয়ের কাছ থেকে শুনি, যে এই যে উনি কিন্তু এটার জন্য আফসোস করছে বা কষ্ট পাচ্ছে, এই ব্যাপারটা কি তারপর মাকে যখন স্ক্রিনে দেখেছি তখন কি সেই কষ্টটা মুছে গিয়েছে না, যে মাকে কাছে পাইনি? আসলে এই জিনিসটা কখনোই ফিল করিনি, কারণ কি আমার কাছে মনে হতো মানে আমার মা তার যে দায়িত্বটা সেটাতে কোনো জায়গায় কখনো অবহেলা করেছেন, এই জিনিসটা আমি কখনোই ফিল করি নাই। কারণ উনি কিন্তু শিক্ষিকা ছিলেন সেই সময়, উনি একই সাথে স্কুল করছেন, স্কুলের পরে নাটকে শুটিং করছেন, শুটিংয়ে যাওয়ার আগে রান্না করে রেখে যাচ্ছেন আমাদের জন্য।
এমন কখনো হয়নি যে বাসায় কোনো সাহায্যকারী রান্না আমরা কখনো খেয়েছি। উনি সব সময় আমরা কখন কোথায় কোনটা খাবো কি খাবো সব কিছু রেডি করে স্কুল করেছেন, স্কুলের সাথে মানে কোনো কিছুতেই উনি মানে বলতে পারবো না যে উনি ওনার দায়িত্বটা ঠিক মতো করেননি। সো উনি যেটা বলছেন এটা হয়তো ওনার মনে কোনো জায়গায় একটা, এখন যে উনি 82 বছর বয়স, এখন যখন আসি আমরা, এখন পর্যন্ত উনি রান্না করে খাওয়ান আমাদের, বাজারটা করেন নিজে, রান্নাটা করেন নিজে, সব কিছু সকালবেলা উঠে কি নাস্তা খাবো কি করব না করব সব কিছু উনি এখনো করেন নিজের হাতে। এটাই আসলে মায়ের ভালোবাসা এবং সবার প্রতি দিলারা জামানের ভালোবাসা। একটি মজার ব্যাপার যদি জিজ্ঞেস করি, এই যে ছোটবেলায় যখন মা আসলে এত বড় একজন অভিনেত্রী, তখন কি স্কুলে বা কলেজে মায়ের কথা বলা হতো গর্ব করে, নাকি মাঝে মাঝে ব্যাপারটা চ্যালেঞ্জিং লাগতো? না, চ্যালেঞ্জ তো নাই, মানে ছোটবেলায় তো এখন যেমন একটু বয়স বাড়ার সাথে সাথে বুঝি যে না সব জায়গায় সবকিছু বলা যায় না, ছোটবেলায় তো খুব গর্ব করে বলতাম আমি অমুকের মেয়ে। কিন্তু সবচেয়ে মজার কাণ্ড হচ্ছে যে ওর যখন বিয়ে হয় আমার জামাইকে, তো তখন তো মানে কঠিন কঠিন যেমন খুব বিখ্যাত সেই তখনকার সময় এইসব দিন রাত্রি, তারপরে এসব নাটকগুলো দেখে তো ও আমার জামাইয়ের বন্ধুরা বলছে কি মা উনি এত রাগী তোমার শাশুড়ি, বলকে আচ্ছা তোমরা যেও দেখো উনি কেমন রাগী। তো এরকম মানে খুব মজা লাগে যখন ওদের মুখে এইসব গল্পগুলো শুনি। তবে আমি চেষ্টা করতাম সবসময় আর কি নিজে, এখনও আমি নিজে রান্না করি, বাজার করি যতক্ষণ পারি আর কি। তো দুদিনের জন্য হয়তো শুটিংয়ে বাইরে যাচ্ছি, সব রান্না করে করে রেখে যেতাম ওদের খাবারের ইয়েগুলো, মানে সংসারের কাজগুলো আমি যতটা পেরেছি যাতে এতটুকু খেদ না থাকে কারো মনে, সেই চেষ্টাটা করেছে আর কি। তো জানি না আমি মানে নাটকে যেরকম সার্থক হয়তো সংসার জীবনে সেরকম হয়তো সুগৃহিণী বা সুমাতা হতে পেরেছে কিনা সেটা সময় বিচার করবে। সেটা আসলে কন্যারা সিদ্ধান্ত নেবে, আপনি নন। এবং এই যে 82 বছর বয়সের কথাটা আসলে 82 পার হয়ে গেছে, 83 আজকে পার হয়ে যাচ্ছে, 84তে পড়বে, 83 পার হয়ে 84তে পড়বে। সেই ব্রিটিশ আমলে জন্ম 1942 সালে, অবশ্যই ম্যাট্রিকের সময় 1 বছর কমিয়ে দেওয়া হয়েছিল, তখন তো ইয়ে করতো। তাহলে কাগজে কলমে এখন 3টা মানে আমি সময় দেখেছি, সেই ব্রিটিশ আমল দেখেছি, তারপরে আবার হিন্দুস্তান পাকিস্তান হলো, সেই সময় আবার কলকাতা থেকে যশোরে আমার আব্বা ইঞ্জিনিয়ার ছিলেন, তো সেই যশোরে বদলি হয়ে আসলেন। তারপরে হলো আবার যখন ঢাকায় আসলাম, তারপর আমার বিয়ের পরে তখন মুক্তিযুদ্ধ শুরু হলো, গ্রামে সেই লুকিয়ে থাকা গোলাঘরের পেছনে সারাদিন আমাকে লুকিয়ে একটা মানে যুবতী মেয়ে শহর থেকে এসছে এখানে, এটা যদি আবার জেনে যায় অন্য লোক, ভোর 5টার সময় অন্ধকার থাকতে উঠে 2 মগ পানি মাথায় দিয়ে আবার ওই গোলাঘরের পেছনে ধানের ডুলি ওটার পেছনে ওখানে লুকিয়ে থাকতাম। তো এই সময়গুলো সব পার করে এসেছি, মনে হয় এই সেদিনের কথা, কিন্তু কতটা সময় পার হয়েছে ভাবি যে চোখের সামনে সব কিছু যেন দেখে আসলাম, ইতিহাসের এত কিছু, অবাক লাগে তখন মাঝে মাঝে সব ভাবতে আর কি। এই যে তানিরা চৌধুরীর কাছে আবার একটু আসি, মায়ের 83 বা 84 বছর বয়স যেটি বলি না কেন, তারপরেও তো আমরা মাঝে মাঝে খুব দারুণ ফটোশুট করতে দেখি দিলারা জামানকে সুন্দর মেকআপে, তখন কেমন লাগে? এটা বলে আমার ছেলেরা, আমার ছেলেরা সবসময় আমাকে বলে মা তুমি নানুকে দেখেছো, এই বয়সে সে কত অ্যাক্টিভ, কত স্মার্ট, তুমি কেন এরকম হতে পারো না? তুমি এখনই তো মা, নানুর এই সময় যেমন থাকা উচিত, তুমি এখন সেরকম হয়ে গেছো। তাহলে বুঝছেন যে কীরকম ফিল করি। আর সবাই তো একটা কিছু ফটোশ্যুট হয়, আল্লাহ ওই ফটোশ্যুটটা দেখেছো, ওইটা দেখেছো, আন্টির গেট আপটা দেখেছো, কি স্মার্ট মাশাআল্লাহ, এখনো কত ওটা আমার কৃতিত্ব না, আমাকে যারা সাজিয়েছে তাদের কৃতিত্ব সব না, আপনার নিজের কৃতিত্ব সবকিছু, একটা কিছু ক্যারি করারও তো একটা ব্যাপার আছে, তাই না? এবং একটা মানুষ যখন ভেতর থেকে সুন্দর হয় তখনই কিন্তু বাইরের সৌন্দর্যটা ফুটে ওঠে। নিজের কাছে সাজতে কেমন লাগে দিলারা জামানের? না, আমার এখন, আগে আমাদের সময় তো এত সাজের কিছু ছিল না, কিন্তু আমরা
তখন মনে আছে যখন কলেজে পড়তাম, মানে প্রকৃতির সঙ্গে বসন্তকাল, হলুদ, তখন তো এরকম শাড়ি পাওয়া যেত না, আমরা রং দিয়ে, জর্দার রং দিয়ে শাড়িটাকে হলুদ করতাম, তারপরে পায়ে আলতা দিয়ে, টিপ দিয়ে সব। তারপরে এখন শরৎকাল, আকাশি রঙের শাড়িটা পরলাম। প্রকৃতির সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা কিন্তু তখন সাজগোজ করেছি, শিউলি ফুলের মালা খোপায় দিয়েছি, বেলি ফুলের মালা, সন্ধ্যার সময় বেলি ফুল গাছেতে, আমাদের সব ছাদের উপরে গাছ ছিল, সেখান থেকে ফুলগুলো নিয়ে মালা গেঁথে খোপায় দিয়েছি। একটু পরে আস্তে আস্তে কড়িগুলো ফুটতে শুরু করেছে এবং এত সুন্দর গন্ধ নাকে এসে লাগতো। তো আসলে প্রকৃতির খুব কাছাকাছি আমরা আমাদের ছোটবেলা এবং আমাদের জীবনে অনেকখানি সময় কেটেছে বলে, আমাদের যেখানে লালবাগে বাসা ছিল, পেছনে খাল, মানে খালের মতন বুড়িগঙ্গা নদীর একটা শাখা এদিকে এসছে, শুকে যেত, আবার বর্ষার পরপরই সে বর্ষা আসার সঙ্গে সঙ্গে সেটা একদম নৌকো যেত সেখান দিয়ে। তো এখন আর গেলে কিচ্ছু চেনা যায় না। আমি যে বাসায় থাকি উত্তরাতে, ওর বাচ্চা প্রথম যখন এসছে, আকাশে প্লেন যেত, আমার বারান্দার ছাদে টিয়া পাখি এসে বসতো, আমি এখনও সকালবেলা চাল রেখে আসি, চড়ুই পাখি এসে খায়। পাখিরাও হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, যে এত এত দেয়াল, এত শব্দ, এইসবের জন্যে। তো কিন্তু এই প্রকৃতিকে ভালোবেসে এবং আমাদের সময় প্রকৃতির কাছাকাছি থাকতে পেরে এখন আমরা, এত জীবন কঠিন এবং চারিদিকে এত রুক্ষতা, দেয়াল দেয়াল দেয়াল, আমরা প্রকৃতিকে খুব কাছে পাই না। ওই খটা করে কখনো সময় নিয়ে সবাই মিলে যদি কোথাও যাই, তাহলে হয়তো কাছাকাছি গাছ কাছে দেখতে পাই বা অন্য কিছুগুলো। এখন আমি ওই যখন গ্রামে কোথাও শুটিংয়ে যাই, তো আমি বাইরে বসে থাকি, সব অন্যরা এই মা ভেতরে যান, গরম এখানে। আমি না, আমি অক্সিজেন নিচ্ছি, পিওর বাতাস নিচ্ছি। আমার প্রকৃতির ভেতরে থাকতে আমার ভালো লাগে। এখন আমার জীবনের, এখন বোধহয় শেষ জীবনের দুঃখ হলো যে আমি এখন আকাশটা দেখতে পাই না, চারপাশে বাড়ি উঠে গেছে, আকাশ ঢেকে গেছে। আগে জ্যোৎস্না এসে পড়তো আমার বিছানায়, কিচ্ছু এখন আমার জীবনে নাই। এটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, দুঃখ। এবং এখন কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, ছোটবেলার বর্ষাকালের কোনো স্মৃতি কি মনে পড়ে? খুব মনে পড়ে। তখন আমাদের সময় পূজার ছুটি হতো, মানে অক্টোবর মাসে, তখন আমার আম্মা দেশে যেতেন, মানে বর্ষার পরে শরৎকালে। তো দেশে যেতেন, চাঁদপুরে স্টিমার থামতো, আমরা এখানে লঞ্চে করে চাঁদপুর যেতাম, সেখান থেকে নৌকায় করে করে আবার একদিন এক রাত প্রায় নৌকায় করে যেতে যেতে তারপরে নানার বাড়ির ঘাটে গিয়ে পৌঁছাতাম, খালে তখন পানি আসতো। তো ওইসব দিন তো এখন আর নাই। এখন তো সব খাল তো সব চলেই গেছে, হারিয়ে গেছে। গাড়ি নিয়ে একদম পুরো আমার নানার বাড়ি, দাদার বাড়ি উঠোনের মধ্যে গাড়ি গিয়ে থামে। তো সেই প্রকৃতিকে আমি আসলে খুব মিস করি আর কি। ছোটোবেলায় পেয়ারা গাছে উঠিয়ে দিত আমার সমস্ত ছেলে বন্ধুগুলো, যেগুলো ছিল, আমি চিকন ছিলাম তো, পাতলা পাতলা ছিলাম, আমাকে ওঠো গাছে, ওঠো, পেয়ারা পারো। অন্যের বাড়িতে গিয়ে তাদের বাগান থেকে পেয়ারা করতাম। কখন আবার ঝড় হবে, আম্মা হয়তো ব্যস্ত, জানলা টানলা বন্ধ করবে, ঝড় আসছে, এই ফাঁকে হুট করে পেছনে চলে গিয়ে ওখান থেকে আম কুড়িয়ে কোচর ভরে আম নিয়ে আসছে। আর আম্মা একটা গাছ যদি ডালা মাথার উপর পড়তো কী হতো, একদম মানে তখন তো হাত পাখা নিয়ে এমনি করে মারার জন্য। তো সেইগুলো খুব এখন মানে যখনই মনে হয় স্মৃতিকাতর হয়ে যায়, মনে হয় আহারে আবার যদি সেই দিনগুলো ফিরে আসতো জীবনে। বসে বসে গল্প শুনতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তানিরা চৌধুরীর কাছে আবারও একটু যাই। এই যে মায়ের এত কিছু দেখা, মা ভীষণ ভালো একজন অভিনেত্রী, তানিরা চৌধুরীকে আমরা কেন অভিনেত্রী হিসেবে পেলাম না? ছোটবেলায় কি ইচ্ছে হতো দেখে যে না, ও ছোট্ট খবর পড়তো টেলিভিশনে, অভিনয় ও করেনি, কিন্তু ছোটজন ও কয়েকটি কাজ করেছে যখন ইউনিভার্সিটিতে পড়তো, কলেজ। তারপরে তো ও চলে গেল আমেরিকাতে, তারপরে তো সব বন্ধ। হারমোনিয়ামটা নিয়ে গেছিল, এখন গান গাওয়াও বন্ধ, সময় পায় না চর্চা করার। তবে ইচ্ছে কি ছিল কখনো অভিনয় আসার? আমার কাছে ওই যে আপনি যে শুরুতে বললেন যে অভিনয় শুধু সংলাপ পড়া না বা বলা না, আমার কাছে চর্চার মধ্যেই মনে হতো যে অভিনয় খুবই কঠিন একটা বিষয়। কারণ এটা তো শুধু ডায়লগটা বলে যাওয়া না, ইমোশনের একটা ব্যাপার আছে, এক্সপ্রেশনের একটা ব্যাপার আছে।
তো সব মিলিয়ে অভিনয়টা আমার কাছে সবসময় ভীষণ কঠিন মনে হতো, সেই জন্য তো ওই দুঃসাহস করিনি কখনো। এবং এক্সপ্রেশনের ব্যাপার থেকে আসলাম, দিলারা জামানের অনেক নাটক দেখে কিন্তু আমার চোখে পানি এসেছে। আপনার কি কখনো এরকম হয়েছে? অনেকবার অনেক নাটক হয়েছে যেগুলি দেখতে দেখতে চোখে পানি চলে আসছে, গোপনে চোখ মুছেছি। এখন বুঝতে পারি নাই এটা কি অভিনয়ের কারণে নাকি আমার মা আমার একটা আলাদা ইমোশনের জায়গা সেটার কারণে, কিন্তু পরে যখন দেখেছি যে ওই নাটক আরও অনেকে কাঁদিয়েছে তখন বুঝেছি যে নিঃসন্দেহে সেটা ওনার অভিনয়ের গুণেই। এবং তা তো নিশ্চয়ই বাচ্চারা কি বলে স্ক্রিনে নানিকে দেখে? বাচ্চারা খুবই এক্সাইটেড, কারণ বাচ্চারা ওরা তো আসলে ওইরকমভাবে বাংলা নাটক বা মুভি দেখা হয় না। আমার দুটো বাচ্চাই বাইরে জন্মেছে এবং ওইখানেই বড় হয়েছে, তো তারপরেও মাঝে মাঝে কিছু কিছু নাটক আমি ওদেরকে নিয়ে একসাথে বসে দেখি। বিশেষ করে কিছু কিছু মুভি আছে যেগুলি নিচে একটা সাবটাইটেল থাকে, সেই সাবটাইটেল সহ যেই নাটক বা মুভিগুলি হয় ওগুলি ওদেরকে নিয়ে দেখার চেষ্টা করি আমি। প্লাস ওদের বন্ধুরা যাদের কিনা যারা হয়তো বেশ দেরি করে, হয়তো কিছুদিন আগে দেশ ছেড়ে গেছে ওখানে, যারা ওনাকে চিনেন ভালো করে, তো তারা যখন গল্প করে যে তোমার গ্র্যান্ডমা তো খুব নামকরা একজন, খুব বিখ্যাত, উনি কি আসবেন, উনি আসলে কিন্তু আমাদেরকে বলো, আমরা গিয়ে ওনার সাথে দেখা করব, এগুলি যখন বলে ওরা খুব এক্সাইটেড ফিল করে, ওরা খুব প্রাউড ফিল করে। আবার এসে সেটা আমাকে বলে যে মা ও কিন্তু আজকে আমাকে এই কথা বলেছে, নানুকে আসবে, নানুর সাথে কি ওদের দেখা করিয়ে দেওয়া যাবে? কি মিষ্টি। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি তখন আমেরিকাতে, আমার ছোট মেয়ের আমার নাতনি আমায়রা ও স্কুলে গিয়ে বলছে, ইউ নো মাই গ্র্যান্ডমা, শি ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস, শি ইজ এ সেলিব্রিটি, ইউ নো, শি ইজ এ টিভি অ্যাক্ট্রেস, সিনেমা। তো ওরা রিয়েলি, তারপরে একদিন দেখি ও বিকেলবেলা সব 5-6টা গাড়ি করে সব বাচ্চারা আসছে, আমি না ম্যাক্সি পরা উপরে, আমি নিচে, আমি কী রে কে আসছে, বলে আম্মা কাপড় বদলে সুন্দর করে আসো, আমি কেন, বলে আসো নিচে। তারপর আমি শাড়ি পরে গেছি, আমি কী ব্যাপার, বলে কি সেলিব্রিটি দেখতে আসছে, ওরা না এরকম করে অবাক হয়ে আমাকে দেখছে, বুঝছো, আমি সেলিব্রিটি, ওদের কাছে একটা বিরাট ব্যাপার। আমি বললাম যে আহারে, মানে ছোট ছোট বাচ্চারা, তো আমি তখন ওই মুহূর্তটা খুব আমার কাছে আনন্দের এবং অহংকারের মনে হলো যে ওদের একটা গর্বের ব্যাপার, ওদের নানি। তো সেই কথাটাও যে ওরা সব দল বেঁধে এসে আমাকে এমনি করে দেখছে, শি ইজ এ সেলিব্রিটি, শি ইজ এ টিভি অ্যাক্ট্রেস, এই আর কি। খুব ওভারওয়েলমিং ছিল ব্যাপারটা একদম। এই যে মাতৃত্ব, শিক্ষিকা, অভিনেত্রী, আমরা মঞ্চ নাটক থেকে টেলিভিশন নাটক, এরপর চলচ্চিত্রেও আপনাকে পেয়েছি, এই সকল অভিজ্ঞতা মিলে এবং জীবনের এতগুলো বছর পার হওয়ার পরে আমরা আপনার সাথে আসলে আপনার জন্মদিন পালন করছি, এই সব কিছু আমাদের জন্য আসলে বিশাল বিরাট পাওয়া। আপনি আরও যুগের পর যুগ বেঁচে থাকুন এবং আপনার আলো ছড়িয়ে দিন, আমরা এই প্রত্যাশা রাখছি। সময় খুবই অল্প, আড্ডা দিতে দিতে একদম কখন সময় শেষ হয়ে গেছে বোঝাও যাচ্ছে না। আমরা কেকটি কাটতে কাটতে আয়োজন থেকে বিদায় নেব। চ্যানেল আই আমার নিজের বাড়ি মনে হয়, নিজের ঘর মনে হয়, কি আমি নিজেরই মনে করি। এর সঙ্গে যারা আছে, শায়েখ সিরাজ আছে, ফরিদা রেজা সাগর আছে, তারপরে কাকলি, ওদেরকে তো খুব ছোট ছোট, আমাদের রাবে আপা আমাদের খুব বন্ধু মানুষ, তারপরে ফজল হক ভাই, সবার কথা মনে হয় চ্যানেল আইতে। সবার জন্য আমার অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর চ্যানেল আই আজকে এত বড় একটা প্রতিষ্ঠানে এসছে এবং সেটা সত্যি আমাদের খুব আনন্দের, আমার কাছে অনেক গর্বের এবং অহংকারের মনে হয়। সবার জন্য আমার ভালো লাগা এবং শুভকামনা থাকলো। শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা দিলারা জামানকে জন্মদিনের। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের তারকা কথনের আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং দিলারা জামানের প্রতি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আবারও চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। তিনি তার অভিনয়ের মাধ্যমে আমাদেরকে মুগ্ধ করুক, আরও বহু বছর ধরে সেই প্রত্যাশা রেখে ভালোবাসা জানিয়ে তারকা কথন থেকে বিদায় নিচ্ছি।